সীমান্তবর্তী 7 জেলা নিয়ে সরকারের শঙ্কা, লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন, চীনের টিকায় অগ্রাধিকার শিক্ষার্থীদের। করোনায় আরও 36 জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো 8 লাখ, কমেছে দৈনন্দিন সংক্রমণ। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোয় দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যু, বললেন কানাডায় নিযুক্ত হাই কমিশনার। রাজধানীর কলাবাগানে বাসা থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, গলায় ও পিঠে জখম। এডিপিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও যোগাযোগ খাতে অগ্রাধিকার, স্থানীয় সরকার বিভাগে বাড়ছে বরাদ্দ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, হজ ওমরা বন্ধ থাকায় ক্ষতির মুখে 1200 এজেন্সির, লাইসেন্স প্রত্যাহারের আবেদন অনেকের। সীমান্তবর্তী 7 জেলায় করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা বাড়ছে। তবে সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসনকে লকডাউন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সে কারণেই দ্রুতই কারিগরি কমিটির সুপারিশের লকডাউনে যাচ্ছে সীমান্তের ওই জেলাগুলো, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন নতুন টিকায় অগ্রাধিকার পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন চলছে ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। একই সংখ্যায় নওগাঁ, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এই 7 জেলাকেও লকডাউনের সুপারিশ জাতীয় কারিগরি কমিটির। বিষয়টি আবারও আলোচিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। সংক্রমণ বিবেচনায় জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে এমন নির্দেশনা পূর্বেই দেয়া আছে। এটা আমরা তো জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি। এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমাঞ্চলের জেলাগুলোর চলমান আমের মৌসুমের বিষয়টিও সরকারের বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেই সুপারিশ কার্যকরে কিছুটা বিলম্ব হচ্ছে। সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট লকডাউন দিলে এই যে চাষিরা, আমের চাষিরা, ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাট আমাদের পরামর্শ যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজে অবহিত করেছি এবং উনি বলেছেন যে লকডাউনটা তো আরও 6 তারিখ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। চীনের ভ্যাকসিন আসা শুরু হওয়া মাত্রই প্রায় 12 লাখের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। আর পূর্বে নিবন্ধনকৃতরা ফাইজারের টিকায় অগ্রাধিকার পাবে। সেই এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা আশা করি জুন মাসে 50 লক্ষ, জুলাই মাসে 50 লক্ষ, অগাস্টে 50 লক্ষ ডোজ আমরা পেতে পারি। যত বিশ্ববিদ্যালয় আছে সরকারি বেসরকারি দুটোরই ছাত্র ছাত্রী এবং শিক্ষক সকলদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেওয়ার চেষ্টা করব। সিরিয়াল ওয়াইজ দিয়ে যাব। সেই সিরিয়াল ওয়াইজে যদি ছাত্ররা পড়ে, যে কোনো ছাত্ররাই পড়ে, তাদেরকে আমরা একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রেও। রাশিয়ার স্পুটনিক টিকা সংগ্রহে প্রস্তাবনা দেওয়া হয়েছে, চুক্তিও হবে শীঘ্রই। চীনের সমপরিমাণ 1.5 কোটি টিকা রাশিয়া হতে সংগ্রহ করা হবে। সেই সাথে এই টিকা উৎপাদনেও প্রস্তুতি চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। উৎপাদনের বিষয়টি একটু সময় নেবে, কারণ ফ্যাক্টরি লাগে, এই বিষয়গুলো তো স্থাপন করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
কোভিড-19 শনাক্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় মারা গেছে ৩৬ জন। মৃতের সংখ্যা বেড়ে ১২,৬১৯। দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে হয়েছে ৯.৪১%। দেশে বর্তমান করোনা সংক্রমিতের সংখ্যা ৪৭,৫৪৯। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বাড়ছে সীমান্ত এলাকায়, মৃত্যু থেমে নেই। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ৪৫০তম দিনে ২৪ ঘন্টায় কোভিড-19 মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ১২,৬১৯। ৫০৩টি ল্যাবে ১৮,১৭৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ১,৭১০। শনাক্তের সংখ্যা বেড়ে ৮,৫৪০। নতুন ১,৫৬৭ জন সহ সুস্থ হয়েছে ৭,৪০,৩৭২। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ৯.৪১%, মৃত্যু হার ১.৫৮, সুস্থতা ৯২%-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে ১২ জন ও এরপরে রাজশাহী বিভাগে ৮ জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছে ৯,১১৩ ও নারী ৩,৫০৬। ষাটোর্ধ্ব ৭,১৭৭ জনের মৃত্যু হয়েছে, যা সবচেয়ে বেশি। সবচেয়ে কম ০ থেকে ১০ বছরের মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৫৯,৪৭,৫১৩। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের সীমান্ত অঞ্চলে স্থলবন্দরগুলোয় ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা ঠিকমতো করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন আসছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। গেল ২৬ এপ্রিল থেকে এসেছেন ৪,০০০-এর বেশি যাত্রী। তবে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা স্বাস্থ্যবিধি না মানায় শ্রমিকসহ গোটা বন্দর এলাকার মানুষ রয়েছেন ঝুঁকির মধ্যে। স্থানীয়রা বলছেন, ট্রাক ড্রাইভাররা মাস্ক ও পিপিই পরে আসলেও বর্ডার পার হওয়ার পরে সেগুলো খুলে ফেলছেন। স্থানীয়দের সঙ্গে অবাধে মিলে যাচ্ছেন তারা। বন্দর কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে আসে, এরা মাস্ক ইউজ করে না, এরা স্বাস্থ্যবিধি মেনে চলে না। বাংলাদেশে ঢোকার সাথে সাথে ওরা এই পিপিগুলো খুলে ফেলছে, যাতে করে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় হুমকির সম্মুখীন হচ্ছে আমরা। খালাসি আসছে, তারা কোনো স্বাস্থ্যবিধি মানছে না। বেনাপোল স্থলবন্দর দিয়ে শ্রমিকরা যাতে স্বাস্থ্য সুরক্ষা রেখে কাজকর্ম করতে পারে সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন ৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ তথ্য জানান। আর সিভিল সার্জন জানিয়েছেন, করোনা পরিস্থিতি উন্নতির দিকে। এদিকে লকডাউনে প্রায় শূন্য শহরের পথ, মোড়ে মোড়ে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনই চাঁপাইনবাবগঞ্জের। হিলিতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় হিলিতে নতুন করে ৫ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১০২ জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত আনতে জোরালো দাবি তুলেছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমান। কানাডার সংবাদ মাধ্যম দ্য হিল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়টি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে উল্লেখ করেন। রিপোর্ট দুলি মল্লিকের। স্বাধীনতা অর্জনের মাত্র ৪ বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে সামরিক বাহিনীর একদল সদস্য। ইতিহাসের কলঙ্কজনক এ অধ্যায়ের নেতৃত্ব দেয়া খুনিদের বিচারের বাইরে রাখতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি সহ নানাভাবে চেষ্টা চালায় তৎকালীন সরকার। যদিও শেষ পর্যন্ত জাতির পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয় ১২ আসামিকে। এদেরই একজন নূর চৌধুরী। সাজা মাথায় নিয়েই প্রায় ২ দশক ধরে কানাডায় পালিয়ে রয়েছেন। এবার তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে উদ্যোগী বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমান। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আদালত রায় দেওয়ার প্রায় ২ বছর পার হলেও কানাডা সরকার এখনও নূর চৌধুরীর অভিবাসন সংক্রান্ত তথ্য জানায়নি।
কানাডার মাটিতে তাকে আর আশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জাস্টিন ট্রুডোর সরকারকে বিকল্প পথগুলো বিবেচনা করে দেখার পরামর্শ দেন। অভিজ্ঞ এই কূটনীতিক বলেন, অমীমাংসিত এই ইস্যু সমাধানের মধ্য দিয়ে কানাডা বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছতে পারে। জাতিকে কলঙ্কমুক্ত করতে শুধু নূর চৌধুরী নয়, বঙ্গবন্ধু হত্যায় দণ্ডপ্রাপ্ত বাকি পলাতক আসামিদেরও রায় কার্যকরের অপেক্ষায় বাঙালি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। রাজধানীর কলাবাগান এলাকা থেকে নারী চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। ঘটনাকে ভিন্ন খাতে নিতে বাসায় আগুন দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাবলেট ভাড়াটিয়া সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাসেল খানের রিপোর্ট। গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি। স্বামীর বাড়ির রাজধানীর শান্তিনগর হলেও পেশাগত দায়িত্ব পালনের কারণে রাজধানীর কলাবাগান এলাকায় ভাড়া থাকতেন তিনি। সাথে থাকতেন একজন সাবলেট ভাড়াটিয়া। সোমবার দুপুরে কলাবাগানের ফার্স্ট লেনে একটি ফ্ল্যাটের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। বডিতে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে পিঠে, কোমরের উপরে এবং গলায়। এই বাসায় একজন সাবলেট থাকতো, একজন মহিলা এবং বাসা দারোয়ান এবং তার সাথে একজন বন্ধু ছিল। সেই বন্ধু সহ 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি। নিহতের স্বজনেরা জানান, সকাল 11টার দিকে ঘরে আগুন লাগার খবর পান তারা। বাসায় এসে লিপির মরদেহ দেখতে পান। এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড দাবি তার স্বজনদের। অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। 2টা বাচ্চা এদিকে পড়ে ধানমন্ডি, আমার বাসা শান্তিনগর। তো ওই দিক থেকে আইসা এদিকে ক্লাস ধরতে পারে না, ডেলি লেট হয়ে যায়। তো যে কারণে সে এই সাইডটায় থাকে। এখানে লঙ্কা কাণ্ড ওই পাশের সাইডেই পড়ে আছে, চলে আছে, মনে যেন আগুন দিয়ে এটা সাজিয়ে রাখছে যে আগুনে জ্বলে পড়ে মরছে, কিন্তু আসলে নয়। নিহত চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা নানার বাড়িতে থাকতেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে গত বছর হজ হয়নি। বহুদিন বন্ধ ছিল ওমরা হজও। এর প্রভাবে 1200-এরও বেশি হজ এজেন্সি ক্ষতির সম্মুখীন। এরই মধ্যে অনেক এজেন্সি তাদের লাইসেন্স প্রত্যাহার করেছে, আর অনেক আবেদন এখনও জমা পড়ে আছে। এ অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। হজ নিয়ে 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব জানাচ্ছেন জসিম জুয়েল। করোনা মহামারীতে গত বছর সৌদি আরবে সীমিত পরিসরে হজ হয়েছে। মাত্র কিছুদিন ধরে শুরু হয়েছে ওমরা পালন। প্রতি বছর 1 লাখের বেশি হজ যাত্রী বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যায়। কিন্তু গত 2 বছরের পরিস্থিতি ভিন্ন। এর প্রভাব পড়েছে হজ এজেন্সিগুলোর উপর। হজ ও ওমরা নিয়ে অনিশ্চয়তায় বহু এজেন্সি বন্ধ হওয়ার পথে বলে জানালেন হাব সভাপতি। বললেন, অনেক এজেন্সি তাদের অফিস চালাতে হিমশিম খাচ্ছে। 2020 এবং এই বছর, এই 2 বছরই হজ যাত্রী যেতে পারছে না সৌদি আরবে, এবং ওমরা গমনও বন্ধ। এই সময়ে এজেন্সিগুলির আর কোনো আয়ের উৎস নেই। তাদের অফিস আছে, স্টাফ আছে, তাদের উপরে বহু লোক নির্ভরশীল। এজেন্সিগুলি খুবই কষ্টে দিনাতিপাত করছে এবং অনেকেরই অফিস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এজেন্সিগুলোকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করলেন হাব সভাপতি। বেসরকারি ব্যবস্থাপনাটিও সচল রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের, সরকারের এবং আমাদের সকলের। এইসব এজেন্সিরা তারা যাতে মোটামুটি সারভাইভ করতে পারে, তারা যাতে বন্ধ না হয়ে যায়। কারণ কিছু এজেন্সি যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তীতে এই 96% হজ যাত্রীর এই কার্যক্রম, বিশাল কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। মূলত হজ এবং ওমরার উপর নির্ভর করেই চলে এইসব এজেন্সিগুলো। সৌদি সরকারের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হবে বলেও মন্তব্য করেন হাব সভাপতি। সরকারের দৃষ্টি দেওয়া উচিত এবং এজেন্সিগুলি যাতে বেঁচে থাকে সে বিষয়ে কিছু অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা উচিত। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। $1426টি প্রকল্প নিয়ে সাজানো হয়েছে এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি।
খাতভিত্তিক বরাদ্দে অগ্রাধিকার পাচ্ছে পরিবহন ও যোগাযোগ। মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বেশি ব্যয় করবে স্থানীয় সরকার বিভাগ। আর প্রকল্পের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাচ্ছে সর্বোচ্চ বরাদ্দ। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনাকালে ভর্তুকি প্রণোদনা আর সামাজিক নিরাপত্তায় বাড়তি ব্যয়ের চাপ রয়েছে। তারপরও চলমান উন্নয়ন ও অগ্রগতি সচল রাখতে এবারও বরাদ্দ বাড়ানো হয়েছে এডিপিতে। প্রকল্প ব্যয়ে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 1,37,000 কোটি টাকা। বাকি 88,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে পাওয়ার আশা করছে সরকার। খাতভিত্তিক বিবেচনায় এডিপি থেকে বরাদ্দে সর্বোচ্চ 61,631 কোটি টাকা পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত, আর 45,868 কোটি টাকা বরাদ্দ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত থাকছে দ্বিতীয় স্থানে। গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতের নানা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 23,747 কোটি টাকা। শিক্ষা স্বাস্থ্য খাতে রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। এদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় ব্যয় চাহিদা থাকায় মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক বরাদ্দে এগিয়ে স্থানীয় সরকার। এ খাতে বরাদ্দ 33,896 কোটি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ 28,042 কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ বিভাগ 25,349 কোটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ব্যয় মেটাতে দেয়া হচ্ছে 20,634 কোটি টাকা। নতুন বাজেটে বরাদ্দ বাড়ছে মেগা প্রকল্পে। এডিপির বরাদ্দ যা আরও সুস্পষ্ট করেছে। মেগা প্রকল্পের মধ্যে 18,426 কোটি টাকা বরাদ্দ নিয়ে শীর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র 6,162, মেট্রো রেল 4,800, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প 3,823 এবং বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে দেয়া হচ্ছে 3,580 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, করোনার এই দুঃসময়ে কর্মসংস্থান বান্ধব প্রকল্পগুলো বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এছাড়া যেসব মেগা প্রকল্পের কাজ শেষ দিকে সেগুলোর দ্রুত বাস্তবায়নে জোর দিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে যে প্রজেক্টগুলো, যে প্রকল্পগুলো বাস্তবায়ন করাটা খুব জরুরি আমাদের বিশেষ করে অর্থনৈতিক এবং সামাজিক পুনরুদ্ধারের জন্য, সেই জায়গাটা আমি মনে করি জোর দেওয়া দরকার। এদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 89টি প্রকল্পের ব্যয় যোগ করলে সার্বিক এডিপির আকার দাঁড়াবে 2,36,793 কোটি টাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফের কমল এলপিজি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের মূল্য 842 টাকা। করোনা রোগীর সেবা দিতে গিয়ে আক্রান্ত 3,000-এরও বেশি নার্স। ক্ষতিপূরণ ও প্রণোদনা নিশ্চিতের তাগিদ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণায় পৃথক সংস্থার কাছে এখতিয়ার রেখে ফাইন্যান্স কোম্পানি আইন 2021-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মন্ত্রী পরিষদের বৈঠকে যুক্ত হয়ে মন্ত্রিসভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আইনের আওতায় এখন থেকে সকল আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এছাড়া বিরোধী দলীয় নেতা এবং উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার আইন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন এসেছে এই বৈঠকে। জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাংলা ও ইংরেজি সংস্করণে অনুমোদন এবং রেড পাসপোর্টধারী কূটনৈতিকদের ভিসা ছাড়া চলাচল করতে বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে একটি চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সরকার সকল পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তার প্রশাসনিক ক্ষমতা বলে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন যাতে তিনি বাসার সবার সাথে ভালো থাকেন। বর্তমানে খালেদা জিয়া ঘরে ভালো আছেন বলেও জানান তিনি। গত 20 বছর ধরে খালেদা জিয়ার এই সমস্যা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সমস্যার চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে, তাই বিদেশে নিয়ে চিকিৎসা করার দাবি অমূলক। বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে পান সেটির জন্য সরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে। তার যে শারীরিক সমস্যাগুলো, এগুলোর চিকিৎসা তিনি আজকে 20 বছর ধরে নিচ্ছেন।
এবং সেগুলো দেশেই সেগুলোর সমস্ত চিকিৎসা আছে, তো বিদেশে নেওয়ার দাবিটা অমূল্য। আবারও কমল এলপিজি গ্যাসের দাম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 906 টাকা থেকে কমিয়ে 842 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। বিশ্ব বাজারে দাম কমায় দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে এলপিজি মূল্য সমন্বয় করেছে কমিশন। 1 জুন থেকে এই দাম কার্যকর হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারি পর্যায়ে এলপিজি 12.5 কেজির দাম আগের মতোই 591 টাকায় থাকছে। তবে গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার 41 টাকা 74 পয়সা, যা আগে ছিল 44 টাকা 70 পয়সা। এর আগে গত 29 এপ্রিল এক দফা দাম সমন্বয় করা হয়। এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 70 টাকা 17 পয়সা। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক মূল্য 842 টাকায় সমন্বয় করা হয়েছে। দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিওভুক্ত ও শিক্ষার্থীদের জীবনমান উন্নতকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে সারা দেশের প্রায় 2000 প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর স্বীকৃতির তারিখ হতে 100% বেতন ভাতা ও সব ধরনের সুবিধাদান নিশ্চিতকরণ, সব বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের 100% উপবৃত্তি প্রদানেরও দাবি করেন তারা। তাছাড়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সহ আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা চান বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে 14,000-এর মধ্যে 3,000-এরও বেশি নার্স আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 25 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে 22টি হাসপাতালের 2,572 জনের প্রণোদনা মঞ্জুর হয়েছে। ক্ষতিপূরণ ও প্রণোদনা নিশ্চিত হলে কাজের প্রতি দায়িত্বশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ। নতুন নতুন রূপে শক্তি সঞ্চয় করে সংক্রমণ ঝুঁকি বাড়াচ্ছে ক্ষুদ্র ভাইরাসটি। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী করোনা রোগীদের সেবায় সরাসরি নিয়োজিত 14,000-এর বেশি নার্স। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন 3,000-এর বেশি। মৃত্যু তালিকায় 25 জন। সরকারের প্রণোদনা তালিকায় 13,472 নার্স। ইতোমধ্যে 22টি হাসপাতালের 2,572 জনের প্রণোদনা মঞ্জুর হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবসময়ই বেশি। সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন 750-রও বেশি নার্স। মারা গেছেন 6 জন। মৃত্যু ভয় আর সংক্রমণ ঝুঁকির তোয়াক্কা না করেই রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তারা। নার্সরা সবসময় করোনা ইউনিটে এখন পর্যাপ্ত নার্স করোনা ইউনিটে কাজ করতে চায়, রোগীদের সেবা করতে চায়। এখন করোনা শুরু হয় তখন তো নার্সের ভয় পেয়েছিল, কিন্তু এখন আর তারা সেই কাজ করতে ভয় পায় না। প্রথম রোস্টারে কোভিডের ডিউটি করছি ডায়ালিসিসে। আমরা রোগীর পাশে ভালো কাজ করব, রোগীরা আমাদের যেই সেবাটা আছে সেটা আমরা পরিপূর্ণ দিতে পারি। এখন আর কোভিডকে আমরা ভয় পাই না। সেবা দিতে গিয়ে কোভিডে মারা যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহিদা আক্তার ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন 37 লাখের বেশি টাকা। ঢাকা মেডিকেল হাসপাতালের একজন প্রশাসনিক কর্মকর্তা, 3 জন অভিসহায়ক এবং একজন অভিসহকারী মৃত্যুবরণ করলে যে প্রণোদনা পাওয়ার কথা তারা পেয়েছেন। সবার ক্ষতিপূরণ ও প্রণোদনা নিশ্চিত করা জরুরি বলছেন হাসপাতাল পরিচালক। 2 মাসের সমপরিমাণ বেতনের যে প্রণোদনা, এটা কিন্তু অনুমোদন হয়ে চলে আসছে আমাদের। উইদিন শর্ট টাইম আমরা দেওয়া শুরু করব। যেভাবে তারা ট্রিমেন্ডাস কাজ করে থাকেন, ওতপ্রোতভাবে জীবনকে বাজি রেখে এভাবে যারা সেবা দিয়ে যাচ্ছেন 24 ঘন্টা, এটা কিন্তু আমাদের আসলে বুঝতে হবে, মূল্যায়নও করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্ব পালনের নার্সদের আরও উজ্জীবিত করতে প্রয়োজন ইতিবাচক সমালোচনা ও কাজের মূল্যায়ন। আইসিইউ বেড কিন্তু সবসময় ভর্তি থাকে। যারা কাজ করছেন তারা হাইলি মোটিভেটেড। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। জটিল কর কাঠামোয় তামাক দ্রব্য নিয়ন্ত্রণের অন্যতম বাধা। এখানে তামাক পণ্যে করারোপ হয় স্তর ভিত্তিক ও বিক্রয় মূল্যের উপর। এর মধ্যে আবার এক স্তর থেকে আরেক স্তরের তফাৎ বিস্তর। তাই এক স্তরের দাম বাড়লে ব্যবহারকারীরা সহজেই অন্য স্তরে চলে যান। ফলে তামাকের ব্যবহার কমে না, মুনাফার ঊর্ধ্বমুখী ধারাও অব্যাহত থাকে কোম্পানিগুলোর। মেহেদী হাসানের রিপোর্ট।
তামাক স্বাস্থ্য আর পরিবেশ দুটোর জন্যই মারাত্মক ক্ষতিকর। তারপরও শীর্ষ তামাক ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান উপরের দিকেই। এক গবেষণা প্রতিবেদন বলছে দেশের প্রায় ৩৫% প্রাপ্তবয়স্ক মানুষ তামাক দ্রব্য ব্যবহার করেন। এদিকে অপর এক গবেষণায় উঠে আসে শুধু তামাকজাত দ্রব্য ব্যবহারজনিত স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণে 2017-18 অর্থবছরে দেশের আর্থিক ক্ষতি ৩০,৫৭০ কোটি টাকা। আর তামাক সৃষ্ট রোগে বছরে মারা যান ১,২৬,০০০ মানুষ, যা ওই সময়ের মোট মৃত্যুর ১৩.৫%। কিন্তু এত মৃত্যু এত ক্ষতির পরও তামাক পণ্যের ব্যবসা ও ব্যবহার নিয়ন্ত্রণে আসছে না। পেছনে কারণ হিসেবে মানুষের সচেতনতার অভাব, কোম্পানিগুলোর ব্যাপক বিনিয়োগ, সরকারের বড় অঙ্কের রাজস্ব আদায়কেই দায়ী করা হচ্ছে। 2017-18 অর্থবছরে তামাক ব্যবসা থেকে সরকারের রাজস্ব আদায় হয় প্রায় 23,000 কোটি টাকা। প্রতিষ্ঠান তো বটেই, ব্যক্তিশ্রেণীর শীর্ষ করদাতার পুরস্কারও পাচ্ছেন তামাক পণ্যের ব্যবসায়ীরা। এনবিআর যেটা কাজটা করে, প্রতিবারই তামাক কোম্পানির স্বার্থ দেখে ট্যাক্সটা বাড়ায়, এবং দেখা যাচ্ছে যে আভিজাত্য মহলে যে সিগারেটটা বিক্রি হয় যে ব্র্যান্ডের, সেটার উপরে তারা হয়তো ট্যাক্সটা বাড়িয়ে আমাদের দেখালো, কিন্তু সস্তা দামের যে সিগারেটগুলো রয়েছে, বিড়ি সিগারেট এবং জর্দা গোলদোক্তা, এগুলোর উপর তারা কিন্তু সেভাবে ট্যাক্স বাড়াচ্ছে না। 2019-20 অর্থবছরে সিগারেটের মোট বাজারের 67% ছিল নিম্ন স্তরের দখলে, আর মধ্যম স্তরের দখলে ছিল মাত্র 14%। অন্যদিকে সিগারেট থেকে রাজস্ব আদায়ে নিম্ন স্তর থেকে আসে 44%, আর 17% যোগান মধ্যস্তরের। এখানে অতি উচ্চ মাত্রায় ট্যাক্স থাকা উচিত, এবং এটা এমনভাবে ট্যাক্স ধার্য করা উচিত যাতে এইটি যারা গ্রহণ করবেন তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়, এবং সেটি যদি করা হয় তাহলে হয়তো এইটার মানে নিরুৎসাহিত যে আমরা যেটা করতে চাচ্ছি সেই জায়গাটা একটা সহায়ক ভূমিকা রাখবে। দেশে তামাক পণ্যের শুল্কায়ন হয় 4 স্তরে। পাশাপাশি এখাতের শুল্ক বাড়লেও তা অধিকাংশ সময় জিডিপি প্রবৃদ্ধির তুলনায় কম হয়। ফলে নিম্ন স্তরের তামাক পণ্য দরিদ্র ও নতুন আসক্ত শ্রেণীর ক্রয়সীমার মধ্যেই থেকে যাচ্ছে। তাই তামাক পণ্যে কোনো কর স্তর না রাখার পক্ষে বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে যদি আমরা স্বল্প এবং মধ্যমেয়াদী অবস্থানে থেকে যদি দুটি স্তরে আনতে পারি এবং একটি পর্যায়ে যদি আমরা একটি স্তরে আনি, তাহলে কিন্তু সরকারের রাজস্ব যেমন বাড়বে, পাশাপাশি আমাদের যারা তামাক সেবী আছেন তারা কিন্তু ঝরে পড়বেন। নতুন বাজেটে তামাক পণ্যে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ কমপক্ষে 2% উন্নীত করার দাবি তামাক বিরোধীদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির পর যা থাকবে। রাজধানীর কামরাঙ্গীরচরে অনুমোদনহীন কারখানায় অভিযান, বিপুল পরিমাণ ভেজাল জুস জব্দ। ভারতে 50 দিনের সর্বনিম্ন সংক্রমণ, টিকা উৎপাদন বাড়াচ্ছে সেরাম। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। করোনা মহামারী বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব ফেললেও চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। গত বছর থেকে 2 দফা লকডাউনের প্রায় 10 মাস বন্ধে জন্ম দিয়েছে অর্ধশত নতুন শাবকের। নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশে প্রাণীদের প্রজনন হার বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। দর্শনার্থী শূন্য চিড়িয়াখানায় নিজের মতো কলরবে মেতেছে চট্টগ্রাম চিড়িয়াখানার এসব পশু পাখি। মানুষের আনাগোনা না থাকায় খোঁচাখুচি, অনাকাঙ্ক্ষিত উৎপীড়ন কিংবা অহেতুক শব্দ দূষণ থেকে যেন বেঁচে গেছে প্রাণীকুল। এমন শান্ত নিরিবিলি পরিবেশ পেয়ে তাদের মধ্যে বেড়েছে নতুন শাবক জন্মদানের হার। কর্তৃপক্ষ বলছেন, দীর্ঘ লকডাউনে চিড়িয়াখানা দর্শনার্থী শূন্য হয়ে পড়ায় সম্প্রতি 6টি বাঘ শাবকের জন্ম হয়েছে। 4টি ছানার জন্ম দিয়েছে চিত্রা হরিণ। একইভাবে ঘোড়া, গয়াল, ময়ূর সহ বিভিন্ন পশু পাখি প্রায় 40টি নতুন শাবকের জন্ম দিয়েছে। অন্যদিকে ভাল্লুক, জেব্রা, বানর সহ বিভিন্ন প্রাণী অপেক্ষায় আছে নতুন ছানা জন্ম দেওয়ার। চট্টগ্রাম চিড়িয়াখানার বিভিন্ন পশু এবং পাখি অত্যন্ত নিরিবিলি একটা পরিবেশ পেয়েছে। সেই পরিবেশের কারণে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণী এবং পাখির সংখ্যা দুটোই বৃদ্ধি পেয়েছে। বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লকডাউনের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশু পাখি প্রজননের অনুকূল পরিবেশ তৈরির জন্য পরবর্তীতে চিড়িয়াখানায় দর্শনার্থী সীমিত করার কথা ভাবছে কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব দিব যে নির্দিষ্ট করে দেওয়ার জন্য যৌক্তিক, সেক্ষেত্রে তারা হয়তো এটা আস্তে আস্তে এটা একটা নির্দিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করত।
তবে লকডাউনে আয় বঞ্চিত হয়ে প্রায় 4 কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় আলম ফুড প্রোডাক্ট নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন জুস জব্দ করেছে পুলিশ। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, তেঁতুলের চাটনি সহ নানা ধরনের শিশু খাদ্য। কোনো কেমিস্ট ছাড়াই 2 মাস ধরে কারখানাটি পরিচালনা করছিল 8ম শ্রেণী পাশ করা শাহিন আলম নামে একজন। অভিযানের সময় কারখানা মালিককে আটক করেছে পুলিশ। পরে লালবাগ বিভাগের সহকারী কমিশনার ফজলুর রহমান জানান, বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানাটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে তৈরি করা ড্রিঙ্কসগুলো আমরা উদ্ধার করেছি। অ্যাসিড বা বিভিন্ন ধরনের উপাদান ফ্লেভার তৈরি করে, যেটা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। মালিক নিজেই প্রস্তুত করে। সেই মালিক শাহিন সর্দারকে আমরা গ্রেপ্তার করেছি। মামলার বিচারে যতটুকু প্রমাণ হবে কম বেশি তার সাজা হবে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। একদিনের ব্যবধানে আবারও ৬,০০০ পয়েন্ট নিচে নেমে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। সোমবার দিন শেষে ডিএসই এক্স সূচকটি ১৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৫,৯৯০ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২০৩টির, আর অপরিবর্তিত ছিল ৫৪টির দর। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,৭৩৬ কোটি টাকা, যা আগের দিন ছিল ২,১৪৯ কোটি ২১ লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন নেমে গেছে ৫৮ কোটি ৯৩ লাখ টাকায় আগের দিন, যা ছিল ১০৯ কোটি ২ লাখ টাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭:২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমান্তবর্তী 7 জেলা নিয়ে সরকারের শঙ্কা, লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন। চীনের টিকায় অগ্রাধিকার শিক্ষার্থীদের। করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো ৮ লাখ, কমেছে দৈনন্দিন সংক্রমণ। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোয় দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যু, বললেন কানাডায় নিযুক্ত হাই কমিশনার। রাজধানীর কলাবাগানে বাসা থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, গলায় ও পিঠে জখম। এডিপিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও যোগাযোগ খাতে অগ্রাধিকার, স্থানীয় সরকার বিভাগে বাড়ছে বরাদ্দ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।